হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে এবং বিদেশে যারা যেখান থেকে লাইভে যুক্ত হবেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর আজকে একটা খুব মহা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে সোরিয়াসিস, এবং আমরা আধা ঘন্টা সময় নিব। আমি প্রিভিয়াসলি এই টাইমটা ঘোষণা দিয়েছিলাম যে নামাজের পর যে কোনো সময় হতে পারে। তো এই রুগী দেখার এই গ্যাপে আমি আপনাদের সাথে একটু সোরিয়াসিস নিয়ে আলোচনা করব, এবং যারাই এই লাইভে যুক্ত থাকবেন কাইন্ডলি তারা লাইভটা শেয়ার করে দিবেন যেন আরো মানুষজন এটা নিয়ে সচেতন হতে পারে। কারণ সোরিয়াসিস একটা ক্রনিক রোগ। এই রোগ সম্পর্কে মানুষের জানা উচিত। কার কখন কিভাবে হচ্ছে না হচ্ছে এটা সম্পর্কে যদি একটু আইডিয়া না থাকে তাহলে দেখা যাচ্ছে যে তারা সচেতন হতে পারবে না। তো যাই হোক, তো প্রথম ব্যাপার হচ্ছে যে কে কোথা থেকে দেখছেন এটা একটু জানাবেন আমাকে। অনেকেই অলরেডি অ্যাড হয়ে গেছেন, এটাই আমার ভালো লাগে যে আপনারা একটা লাইভে আমি আসলে অনেকেই জয়েন করে ফেলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। তো আমি কমেন্টের জবাব দিব ইনশাল্লাহ। আপনারা এছাড়াও যদি কেউ কিছু জানতে চান সেটা আমাকে জানাবেন, আমি যদি খেয়াল করি আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা এই মোমেন্টে আছেন, আরাব ভাই একদম প্রথম লাইভে আজকে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। একদম ফার্স্ট ওয়াচিং। নাসিম সাহেব, মাহবুবুর মাহিন, হাবিবুল্লাহ, রকেট, সবাই দেখছেন, অনেক ধন্যবাদ। সুফিয়ান সাহেব দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। তো প্রথম কথা হচ্ছে সোরিয়াসিসটা আসলে কি। তাহলে সোরিয়াসিস হচ্ছে একটা চামড়ার রোগ। কিসের রোগ? একটা হচ্ছে আমাদের চামড়ার রোগ, তো স্কিনের রোগ। তো স্কিনের এই রোগটা একটা অটো ইমিউন ডিজিজ। বডিতে অটো হতে পারে, বংশগতভাবে আমরা পেতে পারি, যে কোনো বয়সে, যে কোনো বংশে, যে কোনো ধর্মে এই রোগটা হতে পারে। পৃথিবীতে 2-4% মানুষের সোরিয়াসিস রোগটা আছে। কাজে আমাদের যাদের অনেকেরই যাদের সোরিয়াসিস আছে তারা নিজেদেরকে একলা মনে করার কিছু নেই। কারণ সোসাইটিতে অসংখ্য মানুষ আছে, আমাদের দেশেই অসংখ্য মানুষ আছে যাদের এই সোরিয়াসিস নামক রোগটা আছে। তো এখন সোরিয়াসিসের যে ব্যাপারটা আপনাদের জানা দরকার, যে ব্যাপারটা শেয়ার করার জন্য আমি আজকে লাইভে যুক্ত হলাম, যে আমাদের দেশে চুলকানি হোক, চামড়ায় যে কোনো সমস্যা হোক, বেশিরভাগ মানুষ প্লাস ডাক্তাররা মনে করে যে স্টেরয়েড দিতে হবে, স্কিনের ডাক্তার বাদে। তো আসলে স্টেরয়েড তো দেওয়া হয়ই, স্টেরয়েড মলমগুলো তো তৈরি হয়েছে কোথাও না কোথাও দেওয়ার জন্য, কিন্তু সেটার একটা স্পেসিফিক ইন্ডিকেশন আছে। নির্দিষ্ট রোগের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করি এবং সেটা সেক্ষেত্রে ফরজ। কিন্তু আমরা কোনো রোগ হইলেই সঙ্গে সঙ্গে স্টেরয়েড মারা, এটা মনে হয় পৃথিবীর আর কোনো দেশে নাই, শুধু আমাদের দেশে আছে। যে আপনি ফার্মেসিতে গেলেন, পাশার উপর একটা ইঞ্জেকশন মেরে দিল, ট্রায়ালন বা টিমকট বা আলফাকট, যে যেটা পারতেছে পাশায় মেরে দিচ্ছে। পাশায় তো ইঞ্জেকশন দিলে দিল, আপনার পাশাও সম্পূর্ণ মেরে দিল। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এমনি যার তার পরামর্শে শরীরের মধ্যে স্টেরয়েড ইঞ্জেকশন নেবেন না, ইমার্জেন্সি কন্ডিশন ছাড়া। ইমার্জেন্সি মানে যে কেউ মারা যাচ্ছে, আমার তার লাইফ সেভিং ড্রাগস হিসেবে আমি স্টেরয়েড ইউজ করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে চুলকানি হইলেই, আপনার কোনো মতে একটা চুলকানি হয়েছে, আপনি ফার্মেসিতে গেছেন, দেখবেন আপনাকে একটা ইঞ্জেকশন দিয়ে ফেলছে। তো আসলে ডাক্তার এস আরিফিন, থ্যাংক ইউ, আসছে আপনার রুগী আসছে, থ্যাংক ইউ সো মাচ। তো আসলে এই জন্য আমি দাঁত নিয়ে লাইভ করলাম, স্ক্যাবিস নিয়ে লাইভ করলাম, আজকে সোরিয়াসিস নিয়ে লাইভ করতেছি। এই রোগগুলোর ক্ষেত্রে স্টেরয়েড ড্রাগসটা স্পেসিফিক ইন্ডিকেশন নাই, বরং বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রা ইন্ডিকেটেড। তো এই জন্য আমি অনুরোধ করব যে চামড়ার রোগ হয়েছে আর যার তার কাছে যে আপনি ইঞ্জেকশন নিয়ে নেবেন এরকম কিছু না। আমাদের এখানে এক ভাই আছেন যিনি আমার সোরিয়াসিসের রুগী, দীর্ঘদিন ওনার সোরিয়াসিসটা কন্ট্রোলে আছে আলহামদুলিল্লাহ। আমি ভাইয়ের কমেন্ট দেখেছি। তো ফারজানা শিপা নরসিংদী থেকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে যে নরসিংদী থেকে দেখছেন। নরসিংদী আমার অনেক পেশেন্ট। ফজলুল করিম ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছোট ভাই, প্রাণের প্রিয় ছোট স্যার, থ্যাংক ইউ সো মাচ। কায়েম ভাই, ওয়ালাইকুম আসসালাম, জিন্দাবাদ।
জিন্দাবাদ। তো সোরিয়াসিস একটা ক্রনিক রোগ মানে একটা দীর্ঘমেয়াদী রোগ, যেটা কখনোই কমপ্লিটলি ভালো হয় না। যেহেতু এটা শরীরের মধ্যে কিছু চেঞ্জ আসে, এই চেঞ্জটা ওষুধ দিয়ে আপনি কিছু সময় থামায় রাখতে পারবেন, কিন্তু এটা কমপ্লিটলি কিওর হবে না। তো এখন যেই জিনিসটা কমপ্লিটলি কিওর হবে না, সেই জিনিসটাকে থামিয়ে রাখাটাই আমাদের কাছে বেস্ট অপশন। বর্তমান পৃথিবীতে সোরিয়াসিসের অনেক ভালো ভালো ওষুধ এসেছে, কিন্তু কোনোটাই কমপ্লিট কিওরের ইতিহাস দিচ্ছে না, কমপ্লিটলি ভালো হওয়ার ইতিহাস দিচ্ছে না। মাসুম আহমেদ, ধন্যবাদ ভাই, সিলেট থেকে দেখছেন। তো আসলে সোরিয়াসিস এমন একটা প্যাটার্নে, এমন একটা মেকানিজমে এই রোগটা, যেটা কমপ্লিট কিওর হওয়া প্রায় অসম্ভব। তবে আল্লাহ পাক চাইলে যে কারো রোগ যে কোনোভাবে ভালো করে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা সোরিয়াসিসকে বলছি শুধুমাত্র এটাকে নিয়ন্ত্রণ করা যাবে, অর্থাৎ আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। নিয়ন্ত্রণে থাকলে এটা আপনার তেমন কোনো রোগ নয়। অর্থাৎ যখন সোরিয়াসিসটা আপনার নিয়ন্ত্রণে আসে, এটাকে আমরা রোগ হিসেবে গণ্যই করব না, পুরো শরীরে কিছু নাই। তো এখন তাহলে সোরিয়াসিস আপনার হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তাহলে দেখবেন যে হাতের এই পোর্শন, এইখানে, এই জায়গাগুলোতে, হ্যাঁ, ঘাড়ে, তারপর কোমরে, হাঁটুতে, পায়ের পাতা বা পায়ের আপার যে পোর্শনটা, পায়ের তলা, এই জায়গাগুলোতে কমনলি হয়। এবং দেখবেন যে এই জায়গাগুলো থেকে খুশকির মতো চামড়া, মরা চামড়া উঠে যাচ্ছে বারবার, প্রায় দিনই উঠে যাচ্ছে, প্রতিদিনই উঠে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গাগুলো তেমন চুলকাবে না, চুলকাইতে পারে অল্প, কিন্তু বেশি চুলকাবে না। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার সোরিয়াসিস নামক এই রোগটা আপনার শরীরের মধ্যে আছে। কেন জানা জরুরি? যে অনেকের দেখা যায় দীর্ঘদিন হাঁটুতে আর কনুইতে থাকে, অনেকের যে বছরের পর বছর শুধু হাঁটুতে আর কনুইতে আছে, তাহলে ওরা আসলে ভাগ্যবান। কারো কারো শুধু মাথায় থাকে, বছরের পর বছরই থাকে, আর হয় না কোথাও। তাহলে এই যে জিনিসগুলা, এই যে ব্যাপারগুলা কেন মাথায় থাকতেছে সারা বছর, কেন তার সারা শরীর হচ্ছে না, এগুলা কিন্তু কেনই তার সোরিয়াসিস রোগ হচ্ছে, এত এত মানুষ পৃথিবীতে, তাহলে কেন হচ্ছে আমারই হচ্ছে সোরিয়াসিস? তাহলে এই ব্যাপারগুলা ব্যাখ্যাতীত, এগুলোর তেমন ব্যাখ্যা নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যারা স্বাস্থ্যবান, যারা অত্যাধিক স্ট্রেসে থাকে, অনেক বেশি মোটা, চর্বির পরিমাণ বেশি, এগুলার সাথে একটা ট্রমা হচ্ছে, এগুলোর সাথে একটু রিলেশন আছে, বলা হচ্ছে যে সম্পর্ক আছে, এইগুলোর সাথে একটু এটা একটু জড়িত, আমার সোরিয়াসিসের সাথে এটা একটু জড়িত। কিন্তু কার হবে এটা আগে থেকে কেউ বলতে পারবে না। ইভেন আমি ডাক্তার, আমার এখনো হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। কারো বাচ্চাকালে হচ্ছে, কারো মিড বয়সে হচ্ছে, কারো শেষ বয়সে হচ্ছে। তো আশা করবো যে আপনারা যারা আজকে লাইভ শুনছেন, তারা আমার লাইভটা শেয়ার করে দিবেন। আমি বারবার এগুলো বলি না, কিন্তু চেষ্টা করবেন লাইভটা শেয়ার করে দিতে, তো যেন অন্য মানুষটা উপকৃত হতে পারে। যে আসলে সোরিয়াসিসটা আসলে জানতে হবে, এটা একটা ক্রনিক রোগ, যেহেতু লাইফ টাইম এটা থাকে বডির সাথে, তাহলে এটাকে যদি আমরা চিনে ফেলতে পারি, এটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এটার সাথে ফাইট ব্যাক করতে পারবো। এখন সোরিয়াসিস কি খুব মারাত্মক রোগ? যদি আপনার সোরিয়াসিস আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে এটা কোনো রোগ না, এটা কিছু না, নাথিং। কিন্তু যদি এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অর্থাৎ আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এটা তখন সমস্যা করবে। এটা কোথায় সমস্যা করবে? যেমন এই জয়েন্টগুলা ব্যথা হবে, এই জয়েন্টগুলা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হবে, হাত বিকলাঙ্গ হওয়া শুরু হবে, পা বিকলাঙ্গ হওয়া শুরু হবে, হাড্ডির ব্যথা ভালো হবে না নর্মাল চিকিৎসায়। তারপর কারো কারো হার্ট ডিজিজ হয়, কারো কারো ব্রেনের সমস্যা হয় সোরিয়াসিস থেকে। এগুলোর সাথে একটা ইন্টারলিঙ্ক আছে, এগুলো রিসেন্ট স্টাডিতে আসছে। তো মানে সোরিয়াসিস থাকলেই হবে এরকম না, কিন্তু কারো কারো হতে পারে। তো কারো কারো, এটা তো যে কাউরই হতে পারে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এগুলো তো যে কাউরই হতে পারে। কিন্তু সোরিয়াসিস হইলে
বেশ কিছু ওষুধ আমরা দিতে পারি না, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, যেগুলো প্রেশারের ওষুধ, এবং আমাদের দেশে অধিকাংশ মানুষ এই দুই গ্রুপের ওষুধ খায়। আমাদের দেশে যাদের রক্তের চাপ আছে, ব্লাড প্রেশার আছে, তাদের অধিকাংশ মানুষ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার খায়। তো যেহেতু এই দুইটা ওষুধ তারা খায়, সেহেতু এই দুইটা ওষুধ আবার সোরিয়াসিস বাড়ায়। তো যাদের সোরিয়াসিস আছে তারা কিন্তু এই দুইটা গ্রুপের ওষুধ খেতে পারবে না। প্রেশার যতই থাকুক, তাদের অন্য গ্রুপের ওষুধ দিয়ে প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, চর্বি কমানো ওষুধ দেওয়া যায় না। চর্বি কমানো ওষুধ খেলে শরীরের সোরিয়াসিস বেড়ে যায়। তো এখন ধরেন যে চর্বি কমানো ওষুধ যে আমি দিব না, তাহলে আমরা যারা মোটা মানুষ, যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, তাহলে তারা চর্বি কমাবো কি দিয়ে? সেটারও কিছু বিকল্প ব্যবস্থা এসেছে। আর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখবেন বেশিরভাগ সময় সোরিয়াসিসের রুগীগুলার একটু স্বাস্থ্য বেশি। অনেক সময় আমি যে ছবিগুলো পোস্ট করি একটু খেয়াল করবেন যে এগুলার কিন্তু স্বাস্থ্য বেশি। তাহলে এই যে ব্যাপারটা যে স্বাস্থ্য বেশি, তাহলে এটা তো ওর তো চর্বি বেশি, তাহলে ওর চর্বি কমাবো কিভাবে? তো এটা একটা বিপদের কারণ। তো এই জন্য আমরা বলি যে সোরিয়াসিস রোগীদের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। থ্যাংক ইউ তাসনিম আক্তার কে আপু, ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা দেখেন সোরিয়াসিসটা কি? তাহলে এটা একটা ক্রনিক ডিজিজ, ইনফ্লামেটরি ডিজিজ, মানে অটো ইনফ্লামেটরি ডিজিজ, যেটা আমার নিয়ন্ত্রণে থাকবে, কখনো কমপ্লিট ভালো হবে না। আর নিয়ন্ত্রণ করতে পারলে এটা তেমন কোনো রোগ না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তাহলে সোরিয়াসিস যাদের আছে তাদেরকে আসলে কি প্ল্যানে চিকিৎসা করি? আমি আসলে যখন সোরিয়াসিসের কোনো মানুষ আসে, আমি একটু ক্যাটাগরাইজ করি যে আসলে তাকে আমি কোন গ্রুপে রাখবো, নর্মাল গ্রুপে না তাকে সিভিয়ার গ্রুপে। তো আমাদের কাছে রুগীরা আসার আগে আসলে এত কিছু ইউজ করে চলে আসে, স্টেরয়েড ইনজেকশন সহ, যে এদের সোরিয়াসিসের সাথে আসলে পেরে ওঠা আমার জন্য কঠিন হয়ে যায়। যেহেতু তারা ইনজেকশন নিয়ে ফেলতেছে, স্টেরয়েড ইনজেকশন নিতে 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 হোল বডি, পুরো বডি সোরিয়াসিস করে তারপর আসতেছে, তো তাদের জন্য আমাদের একটু কষ্ট হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে, তো যারা সাধারণ ক্যাটাগরিতে আমি যাদের রাখি, তাদের একটা শ্যাম্পু, একটা ময়শ্চারাইজার আর একটা ক্রিম, সিম্পল এই তিনটা জিনিস দিই। তাহলে দেখেন যাদের সাধারণ ক্যাটাগরিতে আছে, যেসব মানুষজন যে সোরিয়াসিসের গ্রুপের যারা সাধারণ, যাদের হচ্ছে এই রোগটা ভয়াবহ আকার ধারণ করেনি, তারা দেখেন কত সিম্পল, যে একটা শ্যাম্পু দিয়ে সেটাকে আমি কন্ট্রোল করছি, শ্যাম্পু দিয়ে গোসল করে এটা যখন আমি লোশন ব্যবহার করছি এটা নিয়ন্ত্রণে চলে আসছে, ক্রিমটা দিচ্ছি, রোগটাকে হাইড করে ফেলছি, রোগ নাই। 5 বছর 10 বছর তার বডিতে রোগ নাই, আবার কোনো একটা অনিয়ম করেছে, ফেরত আসতেছে। আবার কারো কারো দেখা গেল যে এরকমও মানুষজন আসে যে আমি ওষুধ দিয়েছি সিস্টেমিক অনেক বেশি, যে তার সমস্যাটা বেড়ে গেছে, বেশি হয়ে গেছে, মুখে খাওয়া ওষুধ দিয়েছি, দেখা গেল পরের সপ্তাহে আসছে তার বডিতে নাই, কমে গেছে একদম। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের শরীরে আবার ফেরত আসতেছে, কিন্তু তারা কেউ স্বীকার করে না যে তারা ওষুধ মিস করছে বা কিছু একটা করেছে যার কারণে এটা ফেরত আসছে, যেটা আমাদের আসলে বইয়ের কোনো ব্যাখ্যা নাই। কিন্তু কেন আসতেছে এটা আমি জানি না, কিন্তু আমরা তাদের ক্ষেত্রে খুব আমি দুর্ভাগা ফিল করি নিজেকে, যে আমি তার সোরিয়াসিসটা কমাইতে পারছি না। তো এখন মন খারাপ করেও তো আসলে তেমন কিছু লাভ নাই, তখন আমাকে বিকল্প সোর্স খুঁজতে হয় যে কোথায় কিভাবে তাকে আমি এখান থেকে বের করব। তা আসলে এইরকম 2-1 জন আছে আমার, যারা ওষুধ খাওয়ার সময় খুব ভালো থাকছে, ওষুধ বন্ধ করলে আবার ফেরত আসছে। আবার অনেক রুগী আছে যাদের 3-4 বছর কোনো সোরিয়াসিসের লক্ষণই নেই, কিচ্ছু নাই, একদম ভালো আছে, এরকমও মেলা মানুষ আছে। আবার কেউ কেউ আছে রেগুলার ফলো করতেছে, 3-4 বছর হয়ে গেছে, তাদের মোটামুটি আমার কাছে আসলেই দেখা যায় যে তার রোগ কমে গেছে। তো এরকম ব্যাপার স্যাপার আছে। আর কিছু মানুষ বলবো, মমিন সাহেব একটু অপেক্ষা করুন, বলবো। তো সোরিয়াসিসের এই ব্যাপারগুলো একটু মাথায় নিতে হবে, যে আমরা চিকিৎসা প্ল্যানে দেখেন আমি কিন্তু সিম্পল চিকিৎসা, একটা শ্যাম্পু, একটা ময়শ্চারাইজার আর একটা ক্রিম, এটা দিয়ে যদি আমি আমার সোরিয়াসিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে তো আমার এত গাদা গাদা টাকার ওষুধ লাগবে না, সোরিয়াসিসটা নিয়ন্ত্রণে থাকবে।
আর যাদের ক্ষেত্রে এই অপশন বাদে অতিরিক্ত খারাপ অপশনের মধ্যে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখে খাওয়া ওষুধগুলো অনেক দাম। যেমন আমাদের দেশে সোরিয়াসিসে আমরা মেথোট্রেক্সেট খুব ইউজ করি। বাংলাদেশে মেথোট্রেক্সেট খুব ইউজ করা হয়, যাদের বেশি বডি সারফেসে বেশি হয় তাদের ক্ষেত্রে আমরা মেথোট্রেক্সেট নামক একটা ওষুধ ব্যবহার করি। আগে বিদেশি এমটিএক্স পাওয়া যেত, খুব ভালো কাজ করতো, কিন্তু বর্তমানে পাওয়া যায় না। অনেকে লিখলে খুঁজে খুঁজে পায় না, তখন দেশিগুলা দেয়। তো এই যে এমটিএক্স বা মেথোট্রেক্সের যে ওষুধটা, আমি মিন্টু মিয়া, থ্যাংক ইউ ভাই, দুবাই থেকে দেখছেন আপনি, এত দূর থেকে এত কষ্ট করে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তো এখন এই সোরিয়াসিসের যে ব্যাপারটা দেখেন, যাদের মুখে খাওয়া ওষুধ দিতে হচ্ছে মেথোট্রেক্সেট বা ডিওকার্বাসিটিনিব, এছাড়া অ্যাপ্রোমিলাস্ট অনেকে খাচ্ছেন, অনেকে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির বায়োলজিক্স ইউজ করতেছেন, তো অনেকে অনেক রকমের ড্রাগস ইউজ করতেছেন সোরিয়াসিসের ক্ষেত্রে। মজার ব্যাপার হলো যেগুলো খুব ব্যয়বহুল এবং একটা মেজরিটি গ্রুপের মানুষজন এই রোগের চিকিৎসাই করতে পারে না, শুধুমাত্র টাকার কারণে। কারণ বায়োলজিক্সের অনেক দাম, মেথোট্রেক্সেট একটু সস্তা, এছাড়া অ্যাসিটিটিন জাতীয় গ্রুপ যেমন সোরিটিন, সোরিক্যাপ জাতীয় ওষুধ খাওয়া হচ্ছে, এগুলোও অনেক দাম। 80-90 টাকা একটা করে ওষুধের দাম, প্রতিদিন খাওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে অনেক টাকা, আসলে আমাকে যখন বছরের পর বছর ওষুধ খেতে হবে, তখন এটা ফ্যামিলির জন্য একটা বার্ডেন হয়ে যাবে। এখন তাহলে এইসব ক্ষেত্রে আমাদের হচ্ছে টার্গেট থাকে যে আপনার সোরিয়াসিসটাকে যদি আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারি কোনোভাবে, তাহলে আমরা যদি শ্যাম্পু ময়শ্চারাইজার দিয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, সারা জীবন ভালো থাকতে পারি, তাহলে আমাদের আর এই রোগের সাইড ইফেক্ট নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আর যদি কারো একবার সাইড ইফেক্ট গ্রো করে যায়, অর্থাৎ জয়েন্ট পেন থেকে শুরু করে অন্য উপাদানগুলো যদি একবার ডেভেলপ করে যায়, তাহলে তাদের ক্ষেত্রে খুব সাফারিংস কাজ করে। তো এই জন্যই সোরিয়াসিস রোগ যাদের হয়, যেহেতু লম্বা সময় চিকিৎসা লাগে, তো দেখা যায় যে এরা মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমারই একজন আপা আসলেন যে এত সুন্দর মানুষ, অথচ সোরিয়াসিস থাকার জন্য তার মানসিক ডিপ্রেশনে সে 3টা 4টা 5টা খালি ঘুমের ওষুধ খাচ্ছে। তো আসলে যাই হোক, অনেকে এখন মেথোট্রেক্সেটের কথা লিখছেন, ধন্যবাদ আপনাদের। তো এখন এই জন্যই আমি আলোচনাগুলা করি লাইভে, আর আপনারা এই যে শেয়ার করেন না, আমার লাইভগুলো বেশি দেখেন না, এই কারণে আমি আসলে লাইভ করাই বাদ দিয়ে দিয়েছিলাম। যেহেতু আসলে আমাদের দেশে হচ্ছে কাপড় সেল করে যেসব সুন্দরী মেয়েরা, তাদের লাইভগুলো লক্ষ লক্ষ ভিউ হবে, আর আমরা যারা হচ্ছে অথেন্টিক কথা বলি বা দরকারি প্রয়োজনীয় পরামর্শ দিই, তাদের লাইভগুলো আসলে শো হয় না বা ভিউজ হয় না বা শেয়ার হয় না। এই জন্য আসলে ওই আগ্রহটা হারায় যায় যে না থাকগা, যা পারে করুকগা, অসুবিধা নেই। তো এই কারণেই আসলে লাইভগুলা থেকে আমরা যারা আসলেই চাই যে মানুষের একটু উপকার হোক, তারা আসলে সরে যায়। তো যাই হোক, এখন সোরিয়াসিসের যে ব্যাপারটা, যেহেতু আমি প্রচুর পরিমাণে সোরিয়াসিসের রুগী দেখি পুরো সপ্তাহ জুড়ে, তো প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে 50-60টা সোরিয়াসিসের রুগী দেখছি, কিন্তু যাদেরকে ফলো আপ দিচ্ছি এর মধ্যে দেখা যাচ্ছে 20-25 জন আসছে, আর যে 50% রুগী আসছে না, ওরা আসলে সাফার করবে, ওরা বিভিন্ন জায়গায় যাবে। আমি তো একটু চেষ্টা করি যে টেস্ট না দিয়ে বা খুবই কম, যে টেস্টটা না লাগলে দিয়ে করিয়ে তাকে চিকিৎসা দিতে। সেহেতু হচ্ছে দেখা গেল যে আমার কাছে এসে পোষাইলো না, অনেকের অনেক টেস্ট দরকার, এসে বলে ডাক্তার সাহেব আমাকে সিরিয়ালি সব টেস্ট দেন, আমি অমুক জায়গা থেকে টাকা পাবো এই টেস্টে। তা আসলে অপ্রয়োজনে টেস্ট করানোটা আমি খুবই অপছন্দ করি, সেটা চেম্বার হোক, হাসপাতাল হোক, যেই জায়গায় হোক, আমি এটা খুবই অপছন্দ করি। তো যাই হোক, তো এখন সোরিয়াসিসে তাহলে আমরা কয়েকটা ব্যাপার আবার আপনাদের বলি যে সোরিয়াসিস একটা লম্বা দীর্ঘমেয়াদী রোগ, সারা জীবন থাকবে, কখনোই কমপ্লিট কিওর হবে না, এটাকে 100% নিয়ন্ত্রণ করা যায়, এক সোরিয়াসিস থেকে। 2 হচ্ছে সোরিয়াসিসের ওষুধ খেলে, যদি মুখে খাওয়া ওষুধ খাওয়া হয়, তাহলে আপনাকে প্রতি 3 মাস পর পর ব্লাড টেস্ট করতে হবে। ব্লাডের কোন জিনিসটা টেস্ট করতে হবে, যেমন সিবিসি করতে হবে, আপনার টোটাল ব্লাড দেখতে হবে কাউন্টটা,
যদি ওখানে ডাব্লিউবিসি, আরবিসি আর হচ্ছে প্লাটিলেট কমতে থাকে তাহলে ওষুধ অফ করে দিতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ এই ওষুধগুলা পরীক্ষা নিরীক্ষা ছাড়া খায়, বিষ খাওয়ার থেকেও খারাপ। তো এই জন্য প্রতি 3 মাস প্রথম দিকে, পরের দিকে 6 মাস পর পর অ্যাটলিস্ট সিবিসি পরীক্ষাটা করতে হবে। 2 হচ্ছে লিভার দেখতে হবে, আর লিভারের পরীক্ষা আমরা এএলটি বা এসজিপিটি করি, আর কিডনির পরীক্ষা সেরাম ক্রিয়েটিনিন করি। তাহলে এই 3টা পরীক্ষা আমরা রেগুলার বেসিসে করি প্রতি 3 মাস অথবা 6 মাস পর পর। সরি। তো আসলে তাহলে একটা জিনিস বোঝেন যে আপনি যদি মেথোট্রেক্স খান এবং প্রতি 3 মাস পর পর এই জিনিসগুলো না করেন, তাহলে মেথোট্রেক্স আপনার যে বোন ম্যারো আছে, ওই বোন ম্যারোতে যে কাজ করে যদি আপনার রক্তের উৎপাদন কমায় দেয়, তাহলে দেখা গেল আপনি সোরিয়াসিসের জন্য কোনোদিনই মারা গেলেন না, কিন্তু মেথোট্রেক্স খাওয়ার জন্য সাইড ইফেক্ট হয়ে আপনি মারা যেতে পারেন। ইনফেকশন হয়ে, সেকেন্ডারি ইনফেকশন, আরও অন্য অন্য অনেকগুলা অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে। তাহলে খেয়াল করেন যে আপনি শুধুমাত্র 300 টাকার পরীক্ষা, এই পরীক্ষাটা না করার জন্য আপনি কিন্তু প্রতিদিন 300 টাকার চেয়ে বেশি টাকা দামের ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি 6 মাসে 300 টাকার টেস্ট না করতে পারার জন্য আপনার এইরকম ভয়াবহ রোগ হতে পারে। অর্থাৎ আপনার এইখানের যে ঝামেলাটা, অর্থাৎ বোন ম্যারোতে যে ঝামেলা করতেছে, রক্তকণিকা উৎপাদন কমায় দিচ্ছে, ফুসফুসে সমস্যা করতে পারে, আপনার লিভারে সমস্যা করতে পারে, আপনার কিডনিতে সমস্যা করতে পারে। তো এই সিম্পল 300 টাকার টেস্টটা আপনাকে করতে হবে। মেথোট্রেক্স খাইলে তো অবশ্যই, আর ডিউক্রাভা খেলেও করতে হবে। তাহলে প্রতি 3 মাসে যদি আপনি এটা করেন এবং পাশে রেফারেন্স ভ্যালু দেওয়া থাকে, আপনার ডাক্তারের কাছে যেতে হবে না, আপনি ভিজিট দিতে সমস্যা না, যে আপনি মিলায় দেখেন না আপনার রেঞ্জটা ঠিক আছে কিনা। যদি রেঞ্জটা ঠিক থাকে, রেঞ্জটা যদি নিচে চলে না আসে, তাহলে আপনি ওষুধ খেতে থাকেন আর ফলো আপ ডেটগুলোতে ডাক্তার সাহেবকে দেখাইতে থাকেন। তাহলে দেখবেন আপনার সোরিয়াসিসটা ওষুধ খাওয়ার কারণে আপনার যে ইন্টারনাল যে ব্যাপার থাকে, মারাত্মক ক্ষতি হওয়ার যে চান্স থাকে, সেটা থাকবে না। তো এই জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার, নিউয়ার্স মানে অনেক ড্রাগস আসছে, যেমন টোফাসিটিনিব, বারিসিটিনিব থেকে শুরু করে কিছু ওষুধ আসছে, যে ওষুধগুলা এমনি এমনি যার তার পরামর্শে খাওয়া যাবে না। কেন খাবেন না? কারণ হচ্ছে এই রোগগুলা, এই ওষুধগুলা যদি আপনার শরীরে যদি যক্ষা রোগের জীবাণু থাকে সুপ্তাবস্থায়, মানে আপনার শরীরের মধ্যে এটা যদি রোগ না তৈরি করে এমনি থেকে যায়, একদম চুপটি মেরে আছে, রোগ করতেছে না কিন্তু আপনার জীবাণুটা আছে, আপনি যদি বারিসিটিনিব, টোফাসিটিনিব খান, তাহলে দেখবেন আপনার এই যক্ষা রোগটা হয়ে যেতে পারে, যেটা এর থেকেও খারাপ। তাহলে আপনি যার তার পরামর্শে পরীক্ষা ছাড়া বারিসিটিনিব, টোফাসিটিনিব জাতীয় ওষুধ খেতে পারবেন না। আমাদের দেশে সমস্যা হচ্ছে, আমি একটা রুগীকে যক্ষা টেস্ট করে আমি তাকে হচ্ছে টোফাসিটিনিব দিলাম, এখন ওই প্রেসক্রিপশনটা যখন ফার্মেসিতে যায়, ফার্মেসি হলে একটা ছবি তুলে রাখে যে এই স্যার বিখ্যাত, এই স্যারের প্রেসক্রিপশন আসছে সোরিয়াসিসের, এটা আমি ছবি তুলে রাখলাম, এরপর যে রুগী আসবে ধুমায় এই ওষুধ বেচবো। এই ধুমায় এই ওষুধ বেচতে যে দেখা গেল 50 জনকে টোফাসিটিনিব দিছিল, 5 জনের যক্ষা হয়ে বসে আছে। তো আমাদের দেশে এই জিনিসগুলা মেনটেন করা খুবই কঠিন, যে আপনি যতই যা বলেন না কেন, এরা হচ্ছে এটাকে মানতে চায় না। এই একটা প্রেসক্রিপশনের ছবি দিয়ে আমি একটা রুগীকে, আমি তো অনেক কিছু কন্ডিশন করে করে তারপরে একটা প্রেসক্রাইব করেছি। থ্যাংক ইউ, আপনারা অনেকেই খেয়াল করছেন। আমার ঠান্ডা লেগেছে, আমি 7-8 দিন থেকে অসুস্থ, কিন্তু একটা লাইভ করা খুব জরুরি মনে হচ্ছিল, কারণ অনেকেই সোরিয়াসিসে ভুগছেন এবং অনেকবার আমাকে মেসেজ দিচ্ছেন। আমি আসলে ওখানে ঢুকতে পারছি না, আসলে ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে। তো এখন তাহলে দেখেন, এমনি এমনি যার তার পরামর্শে সোরিয়াসিসের মতো রোগে কোনো রকমের কোনো এক্সপেরিমেন্ট করবেন না। আমি আপনাদের শিখিয়ে দিয়েছি কিভাবে আপনারা বুঝবেন যে আপনার সোরিয়াসিস হয়েছে কিনা, তাই না? আমি আরেকবার বলছি, মাথার চুলের মধ্যে খুশকির মতো আছে কিন্তু চুলকায় না, তাহলে সোরিয়াসিস। কানের পিঠে আছে খুশকির মতো আছে কিন্তু চুলকায় না, সোরিয়াসিস। হাতে আছে প্রচুর পরিমাণে ফেটে যায়, হাত পা ফেটে যায় বা চামড়া ওঠে, ফুসকুড়ি নিয়ে ওঠে না, চামড়া উঠে যায়,
পা ফাটা বা হাত পা ফাটা রোগ যাদের সারা বছর হয় সেটা, তাহলে এগুলো বেশিরভাগই হচ্ছে সোরিয়াসিস। হাতের এই কনুইতে, কোমরে, হাঁটুতে, এগুলাতে কমনলি এই জিনিসটা সোরিয়াসিসটা পাওয়া যায়। থ্যাংক ইউ আফরিন আপু। তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আপনি যদি সোরিয়াসিস চিনেন, যার তার পরামর্শে এখানে যা তা লাগানো যাবে না, না না না। যার তার পরামর্শে স্টেরয়েড ইনজেকশন নেওয়া যাবে না। যার তার পরামর্শে যে কোনো ওষুধ খাওয়া যাবে না। কোনো রকমের কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না। লাল মাংস অর্থাৎ চতুষ্পদী যে প্রাণী আছে এদের মাংস এড়িয়ে চলতে হবে। যদি কোনো খাবার খেয়ে আপনার শরীরে চুলকানি হয় তাহলে ওই টাইপের খাবার এড়িয়ে চলবেন, কারণ আপনি যত চুলকাবেন তত আপনার এই জায়গাগুলা ইরিটেট হবে, তত সোরিয়াসিস হওয়ার চান্স বাড়বে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু, হ্যাঁ। তাহলে আপনাকে কিন্তু এই সোরিয়াসিস রোগীদের কিন্তু আমরা বলি যে স্ক্যাবিস হওয়া যাবে না, তাহলে পুরো বডি হয়ে যায়। ওষুধের যে ব্যাপারটা সেটা তো বলেছি, কি কি ওষুধ খাওয়া যাবে না, কোন ওষুধগুলো আমাদের জন্য মারাত্মক, আমাদের দেশে কমন, এই ওষুধগুলো আমি আপনাদের অলরেডি বলেছি। তাহলে দেখেন যে সোরিয়াসিস থেকে মুক্তি আমরা পাবো কিভাবে। খুব সিম্পল, যদি আপনার সোরিয়াসিসটা বেশি না হয়, একটা ক্রিম, আমাদের দেশে কমনলি আমরা ডাইভন প্লাস, সোরিয়াডি, এই টাইপের ওষুধগুলা, জেনোসাল, জেনোভেট, এই টাইপের ওষুধগুলা দেওয়া হয়, কিন্তু এগুলো লম্বা সময় ইউজ করা যায় না, যার তার পরামর্শে ইউজ করা যায় না। এগুলা আপনার ওই আক্রান্ত অংশগুলাতে দিতে হয়, কিভাবে দিতে হয়, কিভাবে এটাকে ট্যাপার করতে হয়, এগুলো জানতে হবে। ট্যাপার মানে কি, আস্তে আস্তে বন্ধ করা, যেটাকে আমরা বলি। তো এগুলো না জেনেই যদি আপনি দেন, দেখবেন খুব দ্রুত কমে গেছে, ওষুধ বন্ধ করছেন, আবার পরে ফেরত আসছে। তো এই ব্যাপারগুলা খুব মহা গুরুত্বপূর্ণ, আমি যেটাকে বলি, যেগুলো ভুল করার কারণে দেখা যায় যে এগুলো একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, আমার অনেক সোরিয়াসিস রোগীরা অলরেডি জয়েন করছে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আসলে এত কষ্ট করেন, আমার কাছে আসেন, এবং আপনাদের দেখলাম যে অনেকেরই ভালো হয়ে গেছে, অনেকেরই নিয়ন্ত্রণে আছে। তো এটা আসলে আমার মতো, আমরা যারা ছোট, কেবল একদম নিউ কামার এই লাইনে, স্কিনের লাইনে যারা উঠতেছি আস্তে আস্তে, তাদের জন্য একটা বিশাল পাওয়া। দাদের জন্য লাইভ করা আছে ভাইজান, শহীদুল ইসলাম জুয়েল ভাই, দাদের জন্য লাইভ করা আছে। যাই হোক, তাহলে সোরিয়াসিসে আরো যে ব্যাপারগুলো, তাহলে আমি কেন বলেছি যে কিছু টেস্ট করতে হবে সেটাও ব্যাখ্যা দিয়ে দিয়েছি আপনাদের, যে কেন আপনাদের এই সোরিয়াসিস রোগী আসলে আমরা কিছু কমন টেস্ট করাই। এবং আমার কিছু ভাই বোন আছে যারা সোরিয়াসিসের টেস্টের রিপোর্ট ভালো আসলে খুব মন খারাপ করে। পৃথিবীতে অন্য দেশের মানুষজন টেস্টের রিপোর্ট যখন নর্মাল আসে তখন তারা থ্যাঙ্কস গড করে, কারণ হচ্ছে তারা খুশি হয়। আর আমাদের দেশের রিপোর্ট খারাপ আসলে ভাবে ডাক্তার কমিশন গেছে, হারামি টেস্টটা না দিলেও পারত। তো আমাদের এইটা হচ্ছে স্বভাব। যাই হোক, এটা হয়তো আমরা বাই ন্যাচারালি পেয়ে গেছি। সব ডাক্তার খারাপ না, সব ডাক্তার ভালোও না, ওইটা যার যার পার্সোনাল ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে রিপোর্ট ভালো আসা মানে আলহামদুলিল্লাহ, কারণ আপনার যে ওষুধ চলছে সে ওষুধ খাওয়ার পরও আপনার রিপোর্ট ভালো আসছে মানে এটা আসলেই আলহামদুলিল্লাহ, এবং কয়েকবার পড়ার মতো। এই জন্য এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না। রিপোর্টগুলা যখনই দেখবেন যে আপনার এইরকম ভালো রিপোর্ট আসতেছে, আলহামদুলিল্লাহ পড়তে হবে যে আল্লাহ পাক আপনার বাইরে স্কিনে একটা রোগ দিয়েছে, কিন্তু শরীরের ভিতরে এই টাইপের রোগ আপনার হয়নি, বা এই ওষুধগুলো আপনার কোনো ক্ষতি করতে পারছে না। তাহলে এই জিনিসগুলা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সোরিয়াসিস নিয়ে আরও যে কমন কথাগুলো, যেমন চুলকানির ব্যাপারটা, চুলকানি খুবই কম থাকে, কিন্তু যদি এটার সাথে অ্যাসোসিয়েশন থাকে কোনো কিছু, তাহলে চুলকানিটা বেশি হয়। আশা করি আজকে যারা লাইভে ছিলেন সোরিয়াসিস রোগটাকে আপনারা চিনতে পারবেন, যে এই সমস্যাগুলো থাকলে আমার এই সোরিয়াসিস রোগটা হতে পারে। আমি অলরেডি এগুলো বলেছি। আর আমার কাছে দুর্ভাগ্য হলেও সত্য যে আসলে সব জায়গায় দেখানো রোগীগুলো বেশি আসে, এবং এটা হয়তো আল্লাপাক আমাকে একটা সুযোগ প্রদান করেছেন আপনাদের জন্য। তো আমি এই সুযোগটা পেয়েছি, হয়তো আপনারা আমাকে অনেক ভালোবাসেন, সেই জন্য আসেন লাস্ট একবার ট্রাই করতে। তো আমি দেখলাম যে মেথোট্রেক্সেট মুখে খাওয়া ওষুধ প্লাস ইনজেকশন অনেকেই নিয়ে ফেলেছেন, নেওয়ার পর আসছেন। তো আসলে
আমরা কিছু ওষুধ এই ক্ষেত্রে আরো দুইটা কথা আপনাদের বলা আমার খুবই জরুরি, আমি কমেন্টে এই জন্য যাচ্ছি না। এক হচ্ছে যে যদি কেউ প্রেগনেন্ট হতে চায়, সোরিয়াসিস আছে কোনো একটা বোন, সে যদি প্রেগনেন্ট হতে চায় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রিকশন আছে। আবার কোনো একটা ছেলে বাবা হতে চায়, তার ক্ষেত্রেও কিন্তু প্রিকশন আছে। কিছু ওষুধ আছে যে ওষুধগুলা খাইলে ছেলে মানুষের ক্ষেত্রে 6 মাস, মেয়ে মানুষের ক্ষেত্রে 2 বছর, বা ছেলেদের ক্ষেত্রে 1 বছর, মেয়েদের ক্ষেত্রে 2 বছর, এইরকম সময় গ্যাপ দিয়ে তারপর বেবি নিতে হবে। তার মানে এই টাইপের রোগগুলোর যখন আমরা চিকিৎসা করি তখন কিছু ওষুধ আছে যেটা খেলে আপনি কিন্তু বাচ্চা নিতে পারবেন না, আপনি ছেলে হলেও নিতে পারবেন না, মেয়ে হলেও নিতে পারবেন না। তাহলে এটা কিন্তু বাচ্চাকে বিকলাঙ্গ করতে পারে। তো এই যে জিনিসগুলা এখন যে ফার্মেসিওয়ালা ভাই, আমার এখানে অনেক ফার্মেসির মানুষজন আছে, সরি, তো আপনাদের অনুরোধ করব এই টাইপের সিরিয়াস কেসগুলাতে আপনারা কোনো ডিসিশন দিবেন না। এটা যদি রুগী গরিবও হয় তাকে সরকারি হাসপাতালে পাঠান, অ্যাটলিস্ট তার প্রেগনেন্সি রিলেটেড যে অ্যাবনর্মালিটি, যে অ্যাবনর্মাল বেবি হওয়ার চান্স, এটা অনেক কমে যাবে। এটা আমার অনুরোধ আপনাদের মাধ্যমে। ফার্মেসির অনেক ভাই আছেন আমার পেজে, তো এটা একটু মাথায় রাখবেন যে তুইন সাহেব, সোরিয়াসিস রোগের কোর্স শেষ হওয়ার পর আবার দেখা যাচ্ছে, কারণ জানতে পারি? তুইন ভাই, সোরিয়াসিস কিন্তু শেষ কোর্স বলে কিছু কোনো কোর্স নাই। সোরিয়াসিসে শেষ কোর্স বলে কোনো শিডিউল কোর্স নাই। সোরিয়াসিসে আমার অনেক রুগী আছে এখানে, ওরা জানে যে আমি আস্তে আস্তে ওষুধগুলো অফ করি, এবং শেষ যে যখন কন্ট্রোলে চলে আসে তখন অনলি শ্যাম্পু আর ময়শ্চারাইজারটা রাখি। এটা হচ্ছে কন্টিনিউ করতে হবে, জীবনে যতদিন বেঁচে থাকবে শ্যাম্পু আর লোশন ব্যবহার করতে হবে, তাহলে এটা আর ফেরত আসে না। এখন যদি কারো ফেরত আসে তাহলে বুঝতে হবে যেগুলো করা যাবে না এর কোনো একটা করা হয়েছে, অর্থাৎ মাংস খাওয়া যাবে না, খেয়ে ফেলছে, অথবা চুলকানো যাবে না, চুলকাইছে, এইভাবে হাত গেড়ে বা হাঁটু গেড়ে বসা যাবে না, বসে পড়ছে, লম্বা সময় কাটাই দিয়েছে, স্ট্রেসফুল কন্ডিশন নেওয়া যাবে না, স্ট্রেস নিয়ে ফেলছে। আবার আপনার হচ্ছে ট্রমা হওয়া যাবে না, ট্রমা হচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে, বা কোনো জায়গায় বার্ন হয়ে যাচ্ছে, এইগুলো কারণে মেলা কারণে ফেরত আসতে পারে। সোরিয়াসিস এতগুলা টপিক এইরকম, হ্যাঁ, বই এতগুলা পড়া, তাহলে আপনাদের যদি আমি বলতেই যাই সোরিয়াসিস নিয়ে তাহলে 7টা 8টা লাইভ করেও শেষ হবে না। তো যাই হোক, মোটামুটি এই যে লাবলুর রহমান ভাই ভালো কোশ্চেন করেছেন, লাইফস্টাইলের সাথে খাবার মেনটেন করব কিভাবে? লাইফস্টাইলের সাথে খাবার মেনটেন খুবই গুরুত্বপূর্ণ সোরিয়াসিসের ক্ষেত্রে। আমরা হচ্ছে সাধারণত মানে ফ্যাট কন্টেনিং খাবারগুলো একটু কম খেতে বলি, কিন্তু না খাইলে হবে না, ফ্যাট তো শরীরে লাগবে হরমোন তৈরি হতে। তো ফ্যাট খাবেন, কিন্তু একদম ডিরেক্ট লাল মাংসগুলা খাইতে নিষেধ করি। প্রতিদিন সকালে 1 ঘন্টা হাঁটতে হবে, সকালে না পারলে সন্ধ্যায় 1 ঘন্টা হাঁটতে হবে, অর্থাৎ আপনাকে হাঁটতে হবে। হাঁটলে বডির খারাপ কোলেস্টেরলগুলো নষ্ট হয়ে যায়, ভালো কোলেস্টেরল বাড়ে, এবং আপনাকে চর্বি ডিপেন্ডেন্ট যে ড্রাগসগুলো এগুলো খেতে হয় না, প্রেশার নিয়ন্ত্রণে থাকে। তো এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখা যাবে এটা আপনি একটু বেশি ভালো থাকছেন। তো যাই হোক, অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। এবং অনেকেই আপনারা আজকে হচ্ছে ফাঙ্গাস, আরিফ হোসেন ভাই, ফাঙ্গাস তো 100% ভালো হয়ে যায় আল্লাহ রহমত করলে, ফাঙ্গাস কখনো থাকে না। সোরিয়াসিসটার ঝামেলা হচ্ছে যে আমাদের যেহেতু এটা অটোইমিউন ডিজিজ, নিজের বডি নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এই জন্য এদের সাথে আমরা পারি না। সিজনাল ভেরিয়েশন সোরিয়াসিসে হতে পারে, ওই সময় ড্রাইনেস বাড়ে, ড্রাইনেস বাড়লে আপনার শরীরে অটোই হচ্ছে চুলকানি হতে পারে, সোরিয়াসিস বাড়তে পারে। এছাড়াও সিজনাল ভেরিয়েশন হতে পারে, আবার কারো কারো গরমে বাড়তে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। মোবারক হোসেন প্লাবন ভাই, ছেঁচড়া রোগ ডায়াবেটিসের মতো, হ্যাঁ থ্যাংক ইউ সুবল, আসলে কথা সত্য। আমি এই জন্যই বলি যে রক্তের ছেঁচড়া রোগ হচ্ছে ডায়াবেটিস, আর চামড়ার ছেঁচড়া রোগ হচ্ছে সোরিয়াসিস। কিন্তু এই ছেঁচড়াগুলোকেও আমরা সায়স্তা করতে পারি যদি আমরা শ্যাম্পু লোশন ব্যবহার করি। তো যাই হোক, আমি শ্যাম্পু আর লোশনের নাম, বেশ কিছু শ্যাম্পুর নাম বলে দিব যেগুলো সোরিয়াসিসে ইউজ হয়। যেমন আমি বিশেষ করে 4-5টা শ্যাম্পু লিখি, সেগুলোর নাম আগে বলি।
পরে অন্যগুলা নাম বলে দিচ্ছি, না হলে দুই একটা নাম বললে হয় কি বিভিন্ন কোম্পানি মাইন্ড করে। আবার অনেকে হচ্ছে আমাদের অনেক দুর্নাম তো ভাবে যে কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে লাইভ করতেছি, ওই কোম্পানির নামেই হচ্ছে বলতেছি, তো এই জন্য আমরা হচ্ছে একটা দুইটা বলি না। ইমরান হোসেন ভাই, সব খেলেও কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার কোনো খাবারে এরকম কোনো প্রবলেম না হয় তাহলে সমস্যা নেই। হ্যাঁ, তাহলে সমস্যা নেই, খেতে পারবেন। কিন্তু আমরা নিষেধ করি, অনেকে দেখা যায় হুট করে একবার পুরো বডি হয়ে গেছে, তো যার কারণে নিষেধ করা হয়। যাই হোক, তো বাইরের রুগীরা মারামারি শুরু করবে, আমি লাইভ অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমি আশা করি যে আজকে আপনাদের অনেকেরই অনেক উপকার হবে। না না, মাসুদ হোসেন মোনায়েম ভাই, এটা তো এইভাবে খাওয়া যাবে না, এটার একটা নির্দিষ্ট ডোজ আছে, আর আমরা হচ্ছে ডোজ কমায় আমরা একটা সার্টেন টাইম পরে এটাকে অফ করে দিব। এটার একটা আপনি এখনো কিছু বাকি আছে, এই জন্য আপনার এখনো ক্ষতি হয় নাই। আর মেথোট্রেক্সেট অনেকে ভুল করে প্রতিদিন খেয়ে ফেলে, তাদের কিন্তু এই যে ডিপেন্ডেন্ট পার্টের মাংসগুলো পচা শুরু হয়, তো এই জন্য মেথোট্রেক্সেট কখনোই প্রতিদিন খাওয়া যাবে না। হ্যাঁ প্রীতম সাহেব, অবশ্যই সোরিয়াসিস থাকলে রক্তদান করতে পারবে। অ্যাপ্রিমাপ 10 ক্রিম আল্টিকট। আচ্ছা তহিদ হাসান সাহেব, আমি অ্যাপ্রিমালাস্ট লিখি না। হ্যাঁ, আমার অ্যাপ্রিমালাস্ট পর্যন্ত যাওয়া লাগে না, আমি মেথোট্রেক্সেটই দিতে চাই না। আমি ক্রিম, শ্যাম্পু আর লোশন দিয়ে বেশিরভাগ সোরিয়াসিস রুগী কন্ট্রোলে নিয়ে চলে আসি। আর এখন নিউয়ার ড্রাগস অনেক আসছে, অ্যাপ্রিমালাস্ট আমি লিখি না, কারণ আমি যখন মিটফোর্ডে ডিউটি করতাম অ্যাপ্রিমালাস্টের আমরা একটা ট্রায়াল করেছিলাম, সেখানে খুব ভালো রেজাল্ট পাই নাই, তখন নতুন নতুন আসছে, 16 সালের কথা বলছি। তো এই জন্য আমরা হচ্ছে আসলে গর্ভবতীদের জন্য কোনো ওষুধ নাই, সোরিয়াসিসের সময় গর্ভবতীদের আমরা তেমন কোনো ওষুধ দিব না। আর গর্ভবতী হওয়ার আগেই ওষুধ অফ করতে হবে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে 6 মাস, কোনো ক্ষেত্রে 2 বছর, কোনো ক্ষেত্রে 3 বছর আগে অফ করতে হবে। তো এগুলার অনেক ব্যাপার স্যাপার আছে, এটা অনেক বড় টার্ম, যার জন্য আসলে এটা এত শর্ট টাইমের মধ্যে বলা সম্ভব না। অন্ডকোষে কি সোরিয়াসিস হতে পারে? পুরো বডি যে কোনো জায়গায় হতে পারে ভাই, ফেসে কম হয়, এই ফেসটাই কোনো একটা অজানা কারণে, এছাড়া পুরো বডির যে কোনো পার্টে হতে পারে। সোরিয়াসিস বডির যে কোনো পার্টে হতে পারে। প্লাবন ভাই, আপনার হলে ছেলেমেয়ের হবে এর কোনো নিশ্চয়তা নেই, চান্স খুবই জিরোর কাছাকাছি, তারপরও কারো কারো হতে পারে, খুবই রেয়ার। কারণ আমার যদি এখন হতে পারে, আমার ব্যাটারও হতে পারে, আমার তার ব্যাটার হতে পারে, তার ব্যাটার, এটা যেহেতু অটোইমিউন ডিজিজ, এটা জেনেটিক ডিজিজ না। যদি জেনেটিক ডিজিজ হতো তাহলে আমার পর আমার নেক্সট জেনারেশনগুলো ক্যারি করতো। এটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ আর জেনেটিক ডিজিজের মধ্যে পার্থক্য আছে, এটা আপনার বডি আপনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আপনার এই রোগটা তৈরি করছে, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, বাচ্চা কাচ্চার হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আপনারা অনেক মানুষ আছেন লাইভে, কিন্তু আসলে বাহিরে আমার প্রচুর রুগী, আমি এই টাইমের মধ্যে আধা ঘন্টা সময় নিয়েছিলাম তাদের কাছ থেকে, নিয়ে আপনাদের সাথে একটু যুক্ত হয়েছিলাম। দাঁত রোগের জন্য আমার লাইভ, আমার একটা ভিডিও শেয়ার করা আছে পেজে, আপনারা দেখে নেবেন। মানে আমি ভুলে গেছি শ্যাম্পুর নাম বলতে, যে আমরা এই যে এখানে কিছু লোশনের নামও সাজেস্ট করা হয়ে গেছে অলরেডি। তো লোশনের ক্ষেত্রে যে পরামর্শগুলো আমরা দিয়ে থাকি, যেমন আমি হচ্ছে অলিকেয়ার লোশন লিখি, আর কিউ লোশন লিখি, রিময়েস্ট লোশন লিখি, রেভিরা লোশন লিখি, ময়সফট লিখি, আর কি লিখি বাদ পড়লো। তো এগুলো হচ্ছে ইম্পোর্টেড লোশন। এছাড়া দেশি অনেক লোশন আছে, প্যারাসফট ও ওভেরা লোশন লিখি, দেশি অনেক লোশন আছে, দেশিগুলাও ব্যবহার করতে পারেন। যদি কেউ দেশিগুলাও না পারেন, সে নারকেল তেল ব্যবহার করতে পারবে। যদি কেউ নারকেল তেল ও অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। অলিভ অয়েল যদি কেউ না ব্যবহার করতে পারেন, সে নারকেল তেল ইউজ করতে পারবেন, কিন্তু অবশ্যই বডিকে ময়শ্চারাইজ করে রাখতে হবে। হ্যাঁ, ময়শ্চারাইজ করে রাখতে হবে। আর শ্যাম্পুর যে ব্যাপারটা বলবো মুমিন সাহেব, তো শ্যাম্পুর যে ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেই পার্টগুলোতে আপনার রোগটা আছে, সেটা মাথা হোক, সেটা কান হোক, সেটা হাত পা, যেখানেই থাকুক, তো এইসব ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অল্প একটু শ্যাম্পু একটু পানি সহ নিয়ে
মাথায় দিয়ে 5-7 মিনিট 10 মিনিট রেখে দিতে হবে, বা যে কোনো আক্রান্ত সারফেসে রেখে 10-15 মিনিট রেখে আপনি গোসল করবেন। বেটার হয় যদি আপনি হচ্ছে একটু রোদে বসতে পারেন, তাহলে একটু বেশি বেটার হয়। তো বেশিরভাগ মানুষেরই এই শুধু শ্যাম্পুতেই মাথার সোরিয়াসিস নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র শ্যাম্পু সাফিসিয়েন্ট হয় না, এটাতে কোল্টার আছে, কোল্টার নিয়ে একটু দ্বন্দ্ব আছে, কিন্তু শ্যাম্পু আকারে কোল্টার ইউজ করা যাবে, এটা ওষুধ। আর না না, অনেক দিন ধরে এক্সোবেটেন ব্যবহার করা যাবে না। হ্যাঁ, রুটিনিম ক্রিমটা কি খুবই না, এত দামি ক্রিম দেওয়া যাবে না। এত দামি ক্রিম সোরিয়াসিসে দিলে তো জমি জমা বেচে ফকির হয়ে যেতে হবে, তাও টাকা কুলাবে না। যাই হোক, তো শ্যাম্পুর ব্যাপারে আমি বেশ কিছু শ্যাম্পু সাজেস্ট করে থাকি, যেমন ডিনোটার বিটি, তারপর ডারমাটার, আর কিউ সরি কিটোটার, ট্রান্স সিটি, আরও কি কি জানি লিখি। তো যাই হোক, অনেকগুলা টার কন্টেনিং শ্যাম্পু, মনিটার, টারোজেল, মেলা রকমের আমি হচ্ছে টার শ্যাম্পুগুলো লিখি। তো এই শ্যাম্পুগুলা আপনি যে কোনো একটা আপনি আপনার মতো করে সুবিধাজনক, টার শ্যাম্পুগুলো দেশি হয় না, এগুলো সব বিদেশি হয়। তো যার কারণে আপনাকে এই টাইপের শ্যাম্পুগুলো মাথায় ইউজ করতে হবে, এবং ওই মাথায় প্লাস যেই জায়গাগুলোয় হয়েছে, যাদের হাতে পায়ে হয়েছে তাদের ডেইলি দিতে হয় হাত পায়ে, কারণ হাত পায়েটা কঠিন, কারণ এই জায়গাগুলোয় ঘষা লাগে, তো এই জন্য হাত পায়ে যদি কারো সোরিয়াসিস থাকে সেটা ভালো করাটা একটু বেশি কঠিন হয়। কানের ভিতরে হতে পারে বিপ্লব সাহেব। আর মাথায় যদি কারো সোরিয়াসিস কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে বেস্ট হচ্ছে একবার চুল ফেলে দিয়ে মাথাটাকে ক্লিয়ার করে নেওয়া। এরপর মাথায় আপনি আমাদের দেশে বেশ কিছু স্প্রে পাওয়া যায়, যেমন বেটামেসোল স্প্রে, ডার্মাসোলেস সলিউশন, প্রোসালিক্স লোশন। তো এইরকম কিছু সলিউশন পাওয়া যায়, যেগুলো আমি দীর্ঘদিন দিতে নিষেধ করি। আসলে এটা যখন হয়, অ্যাটাক হয়, তখন আমরা ব্যবহার করি, পরে হচ্ছে এটা কন্ট্রোল হয়ে গেলে আমরা বলি যে এটা নিষেধ করে শুধু শ্যাম্পু কন্টিনিউ করতে। না হলে এতদিন দীর্ঘদিন স্টেরয়েড দিলে অনেকের এই জায়গাগুলো দিয়ে ব্রণ বের হওয়া শুরু হয়। আর সোরিয়াসিস মাথায় হলে অনেকের চুল পড়ে যায়, তখন মাথা আস্তে আস্তে খালি হতে থাকে। তো এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, আশা করি অনেকের কাজে দিবে। ট্যাফিনারফ হচ্ছে রিসেন্ট এডিশন, অনেক ভালো একটা ওষুধ, কিন্তু সবার কাজ করে না। পামোপান্টার কেরাটোডার্মায়, পামোপান্টার সোরিয়াসিসে আমরা ট্যাফিনারফ সাজেস্ট করি না, কারণ এগুলা যেহেতু থিক স্কিন, আমরা পারতপক্ষে এগুলোতে স্টেরয়েড দিই, এবং স্টেরয়েডের সাথে স্যালিসিলিক অ্যাসিডের যে কম্বিনেশনগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো মোটা চামড়া, হাত এবং পায়ের চামড়াগুলো খুব মোটা, যার জন্য এগুলোকে আমরা এরকম মিক্স প্রিপারেশনের ওষুধ দিই। এবং হচ্ছে ট্যাপিনরপ, যেটা বডি সারফেসে যে জায়গাগুলো আছে সেগুলোতে আমরা ইউজ করতে দিই। ট্যাপিনরপ একটা বেস্ট ড্রাগ, এখনকার সময়ে একটা টপিক্যাল, কিন্তু এটা অনেক ব্যয়বহুল। একটা ক্রিম 1500-1600 টাকা দাম, একবার লাগাইতেই শেষ হয়ে যায়। তাহলে একটা মানুষকে আমি যদি দিই, এটা হচ্ছে বলা হচ্ছে যে 37 থেকে 40 মাস দিতে হবে সোরিয়াসিস ভালো করার জন্য, একদম কমপ্লিট ভালো করার জন্য। এখন 40 মাস একটা মানুষ পুরো বডিতে ট্যাপিনরপ প্রতিদিন অ্যাক্টিভ করে ব্যবহার 1500-1600 টাকা, তাই কি সম্ভব? সম্ভব না। আর যাদের অল্প আছে তাদের ক্ষেত্রে এটা আসলে একটু সম্ভব, এছাড়া আসলে এটা সম্ভব না। তো যার কারণেই এত দামি ওষুধগুলো আমরা একটু কম লেখার চেষ্টা করি, যেহেতু এখানে বিকল্প আছে। বিকল্প না থাকলে লিখি আমি ওষুধ বেস্টটাই চুজ করি, কিন্তু হচ্ছে বিকল্প যদি থাকে একটু রিলেটিভলি চিপ বাইরের, তাহলে সেটা আমি প্রিফার করি বেশি, কারণ ওগুলো বেশি কাজ করে। আর মানুষজনের মধ্যে একটা আত্মবিশ্বাসও কাজ করে, যে বাবা রে বাবা, এটা আমি ইন্ডিয়ান ওষুধ দিচ্ছি, তাহলে আমার কাজ করবে বেশি। আসলে মেন্টালি এই জিনিসগুলো অনেক সময় আমি খেয়াল করেছি যে অনেকের উপকারে লাগে, যে ও হচ্ছে দেশি ক্রিমের পরিবর্তে বাইরের ক্রিম দিচ্ছে, মানে ও একটা ভালো ফিল করছে, ওর ভালো ফিলিংস হচ্ছে, ওর ওষুধ দেওয়ার আগ্রহ বাড়ছে, যে না এটা অ্যাটলিস্ট বাইরের আমি দিই। তো রেজাল্টটা এই জন্যই আসলে অনেক চেঞ্জ আসে। তো এই কারণে আমি সবসময় প্রিফার করি যে বেস্ট অপশন চুজ করতে। অনেক সময় অনেকের আর্থিক অবস্থার কারণে হয়তো পারি না, কমায় লিখতে হয়। আর যেহেতু সোরিয়াসিস একটা দীর্ঘমেয়াদী রোগ, আমার অনেক রুগী আমাকে ফ্রি দেখায়।
একটা সার্টেন টাইম পরে একটা মানুষের কাছে কতবার টাকা নেওয়া যায়? তো অনেক রুগী আছে যারা 2 বছর 3 বছর ধরে দেখাচ্ছে, আমি কয়বার টাকা নিব? তো অনেকে আছে এরকম যারা হচ্ছে আমাকে ফ্রি দেখায়, আয় ভাই একটু দেখায় যাও, তুমি তো ফলো পেয়ে আসছো। হ্যাঁ, বেশি কথাও বলা লাগে না ওদের সাথে, ওরা জানে নিয়ম কানুন সব জানে, শুধু আসে আর দেখায় চলে যায়। তো এই জন্য দেখা যায় ওদের সাথে সম্পর্কটা আসলে তখন ডাক্তার পেশেন্ট না, ওই ভাই ব্রাদার হয়ে যায়। তো যার কারণে তারা আসে যায় দেখায় চলে যায়। তো এই কারণে অনেক সময় হচ্ছে দেখা যায় যে যেহেতু লম্বা সময় চিকিৎসা লাগে, এটা কিন্তু ছোট চিকিৎসা না যে আমি 6 মাস 3 মাস 1 বছর করলাম এরপর আর হলো না। ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা আমার লাইফ লং ডিজিজ, এটা আমার সারা জীবন থাকবে, তাহলে আমাকে এটা হচ্ছে তাকে ওইভাবেই মিট আপ করে দিতে হবে। ছেলেটা বা মেয়েটা যেন আস্থা পায় যে এই ডাক্তারের কাছে আমি যাচ্ছি, আসলে গাদাখানেক টাকা দিলাম কিন্তু মনটা ভরলো না। হ্যাঁ, সবার মন অবশ্য ভরবেও না, এটাও আমরাও এক্সপেক্ট করি না, কিন্তু আমরা তো আমাদের তরফ থেকে চেষ্টা করব। তো এই আর কি। তো আসলে কিটোকোনাজোল শ্যাম্পু সোরিয়াসিসে আমরা তেমন দিতে চাই না, অনেক সময় দেওয়া হয় যাদের হচ্ছে দাঁত রোগ থাকে সাথে অ্যাসোসিয়েটেড। তো ওইটা আবার আরো কঠিন, যে দাঁত আছে আবার সোরিয়াসিস আছে, তাদের ক্ষেত্রে আমাদের একদম যুদ্ধ করতে হয়, জাস্ট জাস্ট যুদ্ধ। যে ওই দাঁতের ওষুধ দিলে সোরিয়াসিস বেড়ে যায়, সোরিয়াসিসের ওষুধ দিলে দাঁত বেড়ে যায়, আমরা একটা উভয় সংকটে পড়ে যাই, খুব বিপদে পড়ে যাই। তো এইসব ক্ষেত্রে আমাদের আসলে খুব ফাইট করতে হয়। অনেকের খুব ভালো কাজ হয়, অনেকের আবার দেখা যায় যে রেজাল্ট আশানুরূপ হয় না, মন খারাপ করে। তো এদের ক্ষেত্রে লেগে থাকতে হয়। এই জন্য আমি এদেরকে, যারা দীর্ঘমেয়াদী এই রোগগুলো নিয়ে আমাদের কাছে আসে, আমরা অনেক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। কারণ সে মেন্টালি এমনি ডিপ্রেস থাকে, এমনিই তার মন খারাপ থাকে। আর এর মধ্যে যখন খরচের কথাটা চিন্তায় আসে, মানুষের সাথে হ্যান্ডশেক করবে, এখন হাতের মধ্যে তার সোরিয়াসিস, তার মানসিক অবস্থা তো এমনি ডাউন হয়ে যায়, সে এমনি ডাউন থাকে, সবসময় মন খারাপ থাকে। এই জন্য আমি হ্যান্ডশেক করি, কারোর সাথে না করলে এদের সাথে করি, যে আসলে এরা একটু স্বাভাবিক হোক, কারণ মানুষজন ওদের সাথে হাত মিলাইতে চায় না। আরে তোর তো স্কিন ডিজিজ, বন্ধু বান্ধব আরো বেশি, এদের ডিপ্রেশন বেশিরভাগ তৈরি হয় বন্ধু বান্ধবের কাছ থেকে। হে দোস্ত তোর হাতে কি হয়েছে? আরে তুই তো বেটা জানিসই যে ওর 5-7 বছর 10 বছর ধরে হাতে সমস্যা, ওটা তো আর কারো হয় নাই, তাহলে প্রতিবার বলার দরকার কি যে এই বন্ধু তোর হাতে কি হয়েছে? এটা শুধু ওরে খোঁচানো, ওর মন খারাপ করে দেওয়া, এছাড়া আর কিছু না। তো যাই হোক, অসুবিধা নাই, অনেক কথা হলো আজকে আপনাদের সাথে, অনেক ফাস্ট কথা বলেছি। আশা করব আপনাদের অনেকের উপকারে লাগবে। আর পরবর্তী লাইভ আবার দেখা হবে ইনশাল্লাহ, নাহলে রুগীরা মারবে একটু দরজা ভেঙে এসে। আসসালামু আলাইকুম।